তো তাকে দেখলে বোঝা যায় যে একটা মানসিক বেকারগ্রস্ত। শুনেন, মহিলাদের রাজনীতিতে বেশি নাচানাচি বাংলাদেশের আমি খুবই পছন্দ করি, কারণ আমরা দেশ হিসাবে তাদের উপরে দায়িত্ব নিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এতটা বাঙালি আমরা, 18 কোটি মানুষ, আমাদের উই নিড এ ম্যান লিডারশিপ রাইট নাও। সরি টু সে দ্যাট, মেল লিডারশিপ will lead our country. We got enough. We had enough female leadership. Don't worry about that. I mean, ওই যে বিভিন্ন তাকাব্বরি করেন বিভিন্ন দলের মহিলা নেতৃত্ব, I hate that right now. Why? Because আপনারা তো কিছু করতে পারেন নাই। এই দেশটাকে আপনারা আজকে এতটা বছর আপনারা কি করলেন? এই দেশটাকে আপনারা নেতৃত্ব দিয়েছেন, তো কোথায় আমাদের পরিবর্তন? Where is our changes? Where? আপনি যদি দেখেন 3 মাস হয়েছে ডক্টর ইউনূস দায়িত্ব নিয়েছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দেখেন ভদ্রলোক কতদিন সময় পেয়েছিলেন। একটা আমূল পরিবর্তন যদি উনি বেঁচে থাকতো কি করতে পারতো দেশটাকে? বিশ্বাস করেন, কেননা সে এতটাই গণতান্ত্রিক এবং সৎ ছিল। তার সবচেয়ে বড় যেগুলো আমার কাছে অনুকরণীয় একজন ব্যক্তি উনি, বিকজ অফ হিজ অনেস্টি। আন্তর্জাতিক মানে একজন, আপনি যে আমরা ডক্টর ইউনূস সাহেবকে এখন বিদেশি মিডিয়াতে ইন্টারভিউ দিতে দেখি না, very nicely he handles questions, right? He did it that. President Ziaur Rahman, he did in the history of our country. Go and watch his interview. I'm sorry, এটা বলা দরকার এখন। Go and watch his interview with this, with the foreign media. Excellent. Excellent. Not many international leadership can handle question and answer the way he did long ago. It is unbelievable. এটা মনে রাখবেন। আমি বলছি না যে আপনি এখন বিএনপি যারা আছেন এভাবে না, শহীদ জিয়াউর রহমান বিএনপি অন্য ধরনের জাতীয়তাবাদের বিশ্বাস এবং জাতীয়তাবাদের আদর্শে অত্যন্ত ইন্টালেকচুয়াল একজন মানুষ ছিলেন, অত্যন্ত মেধাবী একজন মানুষ ছিলেন। সবচেয়ে বড় গুণ যেটা আমার কাছে তার কাছে, অকৃত্রিম দেশাত্মবোধ এবং তার অনেস্টি, আনবিলিভেবল। শেখ হাসিনা কখনো বলেন নাই সে একটা কি ছিল, এই ডিসঅনেস্ট মানুষ ছিল, এটা সে বলতে পারে নাই। এতটাই অবশ্য অনেস্টি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট আমাদের কাছে এই মুহূর্তে। অনেস্টি না থাকলে কোনো রাজনীতিবিদ কোনোভাবে এমপি হওয়া উচিত হবে না, এবং আপনি তাকে কোনোভাবে কোনো পাবলিক অফিসে দেওয়া উচিত হবে না। এটা ক্যান্সার হিসাবে সৃষ্টি হয়েছে ডিসঅনেস্টিটা। আচ্ছা, আগে কেমন ছিলেন, এখন তেমন নয়। আচ্ছা, তো the bottom line is that এখন ভারতের জন্য প্রত্যেকটা জায়গা থেকে দুঃসংবাদ, এবং মুসলিম বিশ্ব একাট্টা হচ্ছে ভারতের জন্য। এবং আমি বলছিলাম যে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস উনি ইচ্ছা করেন তাহলে সারা মুসলিম বিশ্বের যত দেশ আছে চিঠি লিখতে পারেন ভারতের এগুলা নিয়ে। রাষ্ট্রীয়ভাবে এগুলো একটা মানে টনিকের মতো কাজ করবে ভারত বিরোধী। মনে রাখবেন, ভারতের সিংহভাগ ট্রেডস কিন্তু মুসলিম দেশগুলোর সাথে। এগুলা যদি একটু দেয়, এই প্রপাগান্ডাগুলা শুধুমাত্র মুসলিম হিসাবে আমরা ভিকটিম হতে পারি, এটা হতে পারি না। এবং ভারতে মুসলিম বিদ্বেষে দেখেন মসজিদ ভেঙে চুরমাচুর প্রতিদিন। এবং আমাদের বাংলাদেশে কি উচিত জানেন? এই দেখেন, তারা একটা হিন্দুর ঘটনা ঘটলে, হিন্দুর মানে সনাতন ধর্মের কোন মন্দিরের ঘটনা বা যদি রাজনৈতিক ভাবে হয়, এটাকে তারা সাম্প্রদায়িক হিসেবে বিশ্বের কাছে উপস্থাপন করে। আমি মনে করি বাংলাদেশের এখন কি করে, যেমন কোন মুসলিম বিদ্বেষী ঘটনা শুনলেই ইন্ডিয়ান হাই কমিশনকে তলব করা দরকার যে এটা কেন ঘটলো। এটাই হওয়ার দরকার এখন, কারণ আপনি যেভাবে হাঁটবেন এইভাবে আপনি রিটার্ন পাবেন। দ্যাটস দ্য বটম লাইন। আদারওয়াইজ উই আর ইন ট্রাবল, বিকজ দিস পিপল, আপনি দেখেন এই দেশ আমরা স্বাধীন করেছি, কিন্তু শেখ হাসিনা এখানে বসে বসে ষড়যন্ত্রে লিপ্ত দেশটাকে ডিস্টেবিলাইজ করার জন্য। আমরা দেশটাকে করতে পারবো না, 18 কোটি মানুষের দেশ। সে আসবে আবার, সে কি করবে? সে তো এখন আসে দেশটাকে সে ভারতের কাছে সে দিয়ে দেবে একদম। সে তো দিয়েছে, এটা আমার বক্তব্য না, সবাই দেখেছেন আপনারা। প্রত্যেকটা জায়গাতে বাড়িতকরণ করেছে ইচ্ছাকৃতভাবে। এতটাই ছেলে খেলা খেলেছে যে তার এই দেশের মানুষের প্রতি তার কতটা বিদ্বেষ, ঘৃণা, শেখ হাসিনা সেটা প্রমাণ করেছে। 16 বছরে একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান উনি গড়ে দিয়ে যেতে পারে নাই বাংলাদেশের মানুষের জন্য। এই মহিলাকে নিয়ে এসে আমরা কি করি? আমরা আবার দেখা যাচ্ছে তাকে আমরা, এবং গণহত্যা, তিনটা গণহত্যার জন্য সে ডাইরেক্টলি দায়ী। তার ইনচার্জ থাকা অবস্থায় লুটপাটের জন্য সে দায়ী। ব্যাংকগুলোকে ধ্বংস করেছে। আপনি নিজে জানেন, আমার পরিবারের 30 লক্ষ টাকা এখন এটা পাবো কিনা আমি জানি না এখন পর্যন্ত, এটা আজকে আছে ব্যাংকে। অনেকগুলোর মধ্যে এটা একটা, মানে আমি নিজে ভিকটিম, আমার আপন ভাইয়ের। কল্পনা করেন, মানে যদি এই সরকার যদি মানে চলে না যেত, তাহলে ইসলামী ব্যাংক এখন চলে যেত। বাকি যে ব্যাংকগুলো আছে, যেহেতু আমরা ইসলামী ব্যাংক সেরা ব্যাংকে কেউ টাকা রাখি না, বিকজ অফ আওয়ার রিলিজিয়াস ম্যান্ডেট। সো এই ব্যাংকগুলোকে টেকনিক্যালি এবং ওয়েল ইনস্টিটিউশনালি ইসলামী ব্যাংকগুলোকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা। এই মহিলা নিয়ে আপনারা এখনো মনে করেন সে আসবে, সে রাজনীতি করবে? জাতীয় শত্রু এরা জাতীয় শত্রু। আওয়ামী লীগ আসুক কিনা ডিবেটেবল ইস্যু। আমি আবারও বলছি, আমি কখনোই বলি নাই আওয়ামী লীগ নিশ্চিহ্ন করে দেন, নেভার সেড দ্যাট এন্ড উডন্ট। বাট আমি বলছি শেখ হাসিনার নেতৃত্বে তার মতো একটা কুলাঙ্গার
অপদার্থ রাষ্ট্র লেভেলের রাজনীতিবিদদের নেতৃত্বে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, এটা স্বপ্ন নয়, দুঃস্বপ্ন, এবং এটা চিন্তা করার অপরাধের পর্যায়ে পড়ে বলে আমি মনে করি। লেডিস এন্ড জেন্টলম্যান, দ্যাটস দ্য বটম লাইন। এটা কিন্তু সোহেল দাস বারবার সে বলতেছে, শেখ হাসিনার নেতৃত্বে সে করেছে নাকি দেখেন দেশটা, একটা সিঙ্গেল প্রতিষ্ঠান সে দাঁড় করে জানে দেশের জন্য, একটা সিঙ্গেল প্রতিষ্ঠান দাঁড় করে জানে, প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, প্রত্যেকটা জায়গায় সে ধ্বংস করেছে। সে আবার রাজনীতিতে আসবে, এবং এই মহিলা এরা আমি মনে করি তার চুলের মধ্যে ধরে তাকে জেলের ভিতরে বলা দরকার। এই কীট পতঙ্গ এদেরকে দেখলেই আমার ঘৃণা লাগে, কারণ এরা ধ্বংস করেছে এই দেশটাকে। নারী নেতৃত্ব আমরা দিলাম, আমাদের আলেম ওলামারা বড় বড় কথা বলেন, আপনারা এই অপদার্থ রাজনীতি করেন বলেই আপনারা রাষ্ট্র পরিচালনা করার জন্য এখন পর্যন্ত আপনারা রেডি না। কেন রেডি না? ইন্টেলেকচুয়ালিটি নাই আপনাদের জন্য, এজন্যই নাই। আর না হলে আপনারা এখন পর্যন্ত 18 কোটি মানুষের দেশে একজন পুরুষ নেতা আমরা বের করতে পারি নাই। ওয়াই? আমরা তাদেরকে দিয়েছি, তারা কি করেছেন? দেশের কোন প্রতিষ্ঠানকে তারা কি করেন নাই, আপনার এই দাঁড় করাতে পারেন নাই। 18 কোটি মানুষ বিপন্ন। এখন একটা প্রতিষ্ঠান থাকতো জুডিশিয়ারি, আপনি দেখেন, আমি উদাহরণ দিয়েছিলাম, রোমানিয়া ইলেকশন হয়েছে, বলছে এটা ইন্টারফারেন্স হয়েছে এবং এটা রিগ হতে পারে এই ইলেকশনে। রোমানিয়ান সুপ্রিম কোর্ট দ্য ক্যান্সেলড, বাতিল করে দিয়েছে রায়, বলছে না এটা হবে না, আনুলড এন্টায়ার ইলেকশন রেজাল্ট, আবার নতুন করে হতে হবে। দেখেন কতটা পাওয়ারফুল ইনস্টিটিউশন থাকলে কিভাবে একটা দেশ টিকে থাকে। একটা ইনস্টিটিউশন দাঁড় করা নাই 16 বছরে, আর আজকে 51 বছর আমরা স্বাধীনতা। এবং এই রাজনীতিবিদরা বড় বড় কথা বলেন, এজন্য এরা আমাদেরকে খুব ভয় পায়, খুবই ভয় পায়। আমরা আমাদের সাথে এরা মুখবাজি করে গলাবাজি করে কোনোদিন পারবে না। যে স্টেজে বসুক, যেখানেই বসুক, যার সাথেই বসুক, কোনোদিন পারবে না, হোক সে বাংলা হোক সে ইংলিশ, কোনোদিনই বসতে পারবে না। কারণ আমাদেরকে তারা ভয় পায়, কারণ এটা তারা বলতে পারবে না তারা কি দিয়েছে দেশটাকে, হোয়াট ইজ দেয়ার কন্ট্রিবিউশন টু দিস কান্ট্রি। এবং এই যে আজকে জাতীয় পার্টি আপনি দেখেন, তারা বলছে তারা আবার রাজনীতি করতে চায়। I'm asking them, why you want to come to do politics again? What are the stuff remaining that you could not offer to the country or to the nation? Let us not share with us information so that we can tell the people, the government, hey, Jatiya Party, these are the things they could not do. They would do that next time if they go back to the power, something like that. If you do not have that, get lost, take your ass to somewhere else. You're over. This is the time for us right now. People like us, the new generation who can lead this country and take charge and fix our problems. You cannot do that. You guys failed. আমরা এই 70 বছরের 75 বছরের রাজনীতিবিদরা সারাদিন আইসা গ্যার করবেন, কোনো আইডিয়া নাই কোন সম্বন্ধে পৃথিবীটা কিভাবে চলছে। প্লিজ আপনারা সরে থাকেন, সরে খারান দেখি। মুশাফর নাটক আছে না, মাঝে মাঝে টিকটকে দেখা যায়, সরে খারান দেখি, ঠিক সরে খারান দেখি। Don't come here. We do not need your service. আমি আপনাকে বলি, আমরা যদি এখন সার্ভে করি দেখবেন 95% রাজনীতিবিদ যারা ওল্ড আছেন এখন তাদেরকে মানুষ চায় না। Go and check. এর জন্য বলছি, মার্কা দেখে ভোট দেওয়ার পরই এটার থেকে বেরিয়ে আসতে হবে। We are coming in the politics directly. We want to lead, serve our country with the honesty, integrity, dignity, respect, above all, with serious and great transparency and accountability. That's why we are to be honest, we are taking the preparation right now so that we can serve our country. Because you guys given them the opportunity and to the ownership of the country. That's why they hold it off. You know, when we released our country from this evil force, now it is our time to take the charge, lead your country. That's the bottom line, ladies and gentlemen. So by the way, বলে রাখি, এখন আসলাম এই বক্তব্যটা দেওয়ার জন্য। নতুন প্রজন্ম ঘুরে দাঁড়ান। অনেস্টি, লেখাপড়া, মনে রাখবেন, আন্তর্জাতিকভাবে যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবে তাদের মতো ব্যক্তি এবং নেতা যেন আগামীতে আপনাদের এমপি হয়। প্লিজ take the oath. আপনি মার্কা দেখে ভোট দিবেন আপনার প্রজন্মের জন্য। ভারতীয় আগ্রাসন, কর্তৃত্ববাদ আর গোলামের জিঞ্জির পুড়িয়ে রাখবেন আগামীতে। আমি ডাইরেক্টলি আপনাদেরকে বলে দিতে পারি এটা। শেখ হাসিনার হয়ে কাজ করেন, আপনার ভবিষ্যৎ ভালো হবে। আপনি শেখ হাসিনার জন্য, আমি শেখ হাসিনার জন্য কাজ করলে আমার ভবিষ্যৎ, তো শেখ হাসিনার জন্য কি হবে? ওনার নিজেরই তো ভবিষ্যৎ নাই। যদি দেখতাম যে না ওনার ভালো একটা ভবিষ্যৎ আছে, তা না হয় ঠিক আছে, একটা চান্স নিতে পারতাম যে না, লেটস ওয়ার্ক ফর হার। আমি শেখ হাসিনার জন্য কাজ কখনোই করতে পারবো না, ইট ইজ ইম্পসিবল। এটা আমি একটা যুক্তির কথা বলছি আপনি, কারণ যে মহিলা এতটা ব্যর্থ, আওয়ামী লীগের যে রাজনীতি বুঝেন, প্লিজ গাইজ, এই মহিলাকে রাজনৈতিক নেতা হিসেবে মানবেন না। আপনাদেরকে ডুবাইছে, সে ডুবাইছে আপনাকে, শুধু তার পরিবারকে ডুবাইছে, তারে ডুবাইছে, দেশকে ডুবাইছে, আওয়ামী লীগের ভবিষ্যৎ ডুবিয়ে চলে গেছে। তার কতটা অফুরন্ত সুযোগ ছিল নিজেকে, আমি প্রস্তাব দিয়েছিলাম তখন, মনে আছে?
বলছিলাম কিভাবে কি করতে হবে করলে এখনো কুইন হয়ে সিংহাসন ধরে রাখতে পারতো শেখ হাসিনা, কিন্তু তার তার উদ্ধতপূর্ণ আচরণ, তার মানসিক বিকারগ্রস্ত, তার ডিজিজ যেগুলো মেন্টাল ডিজিজ, এরাতে সে বেরোতে পারে নাই। কয়েকশো কোটি টাকা নিতে চান, ওয়ার্ল্ড ব্যাংক আপনাকে সেই কয়েকশো কোটি টাকা ঋণ দিবে বাংলাদেশের, কিন্তু কেন এই সহযোগিতা করতে চাইছে ওয়ার্ল্ড ব্যাংক? কি মনে হচ্ছে আপনাদের তাদের স্বার্থ ছাড়া কি তারা এখানে আসে? প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কি মনে হচ্ছে? বাংলাদেশকে ঋণ দিতে চাই, দরিদ্র দেশগুলোর জন্য ঋণ সহায়তা ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। প্রতিষ্ঠানটি জানিয়েছে দরিদ্র দেশগুলোকে $100 বিলিয়ন ঋণ সহায়তা দেওয়া হবে। শুক্রবার 6 ডিসেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিশ্বব্যাংকের এক মুখপাত্র এএফপিকে জানান, দরিদ্র ও বিপদাপন্ন দেশগুলোকে $100 বিলিয়ন অনুদান ও ঋণ সহায়তা দেয়া হবে। ঋণ এবং অনুদানের জন্য প্রতিষ্ঠানটি ইতিমধ্যে প্রায় $24 বিলিয়ন সংগ্রহ করেছে। তিনি বলেন, গত 3 বছর তহবিল সংগ্রহের প্রতিশ্রুতিকৃত প্রায় 23.5 বিলিয়ন থেকে সামান্য বৃদ্ধি করা দাতা দেশগুলো ব্যাংকের বেয়াতি ঋণ পরিশোধের জন্য $23.7 বিলিয়ন করার প্রতিশ্রুতি দিয়েছে। এটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইডি নামে পরিচিত। প্রতিবেদনে বলা হয়েছে, এই ঋণ 2021 সাল থেকে $93 বিলিয়ন, এবার তো সামান্য বাড়িয়েছে $100 বিলিয়ন করা হয়েছে। আইডি প্রধানত বিশ্বের 78টি দরিদ্রতম দেশকে অনুদান সহায়তা দিয়ে থাকে। এ খাতে কোভিড-19 প্রভাবে অর্থনৈতিক ক্ষতি থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন অন্তর্ভুক্ত রয়েছে। বিশ্বব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম আইডি। এ প্রকল্পে যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, জার্মানি সহ ইউরোপীয় বেশ খাতে $4 বিলিয়ন অর্থায়নের ঘোষণা দিয়েছে। এছাড়া নরওয়ে এবং স্পেন সহ বিভিন্ন দেশও অর্থায়ন উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনাদের কি মনে হচ্ছে? সহ বহুবিধ বিতর্ক সমালোচনা থাকলেও তাদের আদর্শে বিশ্বাসের দায়িত্ব নেওয়ার আপ্রাণ প্রচেষ্টার জন্য তারা অনুকরণীয় প্রশংসার দাবিদার, এমন মন্তব্য করেছেন ছাত্রলীগের বর্তমান নিষিদ্ধ সংগঠক সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর JS গোলাম রব্বানী। শুক্রবার 6 ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন। তিনি গোলাম রব্বানীর পোস্টে লেখেন, একই নীতি আদর্শ চেতনার বিশ্বাস করা নিজ দলের নেতাকর্মী সমর্থকদের বৃহৎ আদর্শিক পরিবারের সদস্য হিসাবে ওয়াউন করা যে কোনো ন্যায়সঙ্গত প্রয়োজনের সংকটে আন্তরিকতা, সাধ্যের সেরাটা দিয়ে পাশে থাকা অত্যাবশ্যক রাজনৈতিক গুণ। অন্য দলগুলোর সঙ্গে জামায়াতের তুলনা করে তিনি বলেন, আপনি স্বীকার করুন বা না করুন, আদর্শিক সহযোদ্ধার পাশে দাঁড়ানোর দলগত ও ব্যক্তিগত চর্চায় আওয়ামী লীগ, বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে জামাত ও তাদের নেতাকর্মীদের ঢের এগিয়ে। বহু চড়াই উতরাই প্রতিকূলতার মাঝেও তারা টিকে থাকার অন্যতম সহায়ক শক্তি, কার্যকর টনিক। প্রিয় দর্শক শ্রোতা, দলের নেতাকর্মীদের প্রতি জামায়াতের অবদান তুলে ধরে রাব্বানী লেখেন, দলীয় ও ব্যক্তিগত ফান্ডে নেতাকর্মীদের শিক্ষা তথা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কোচিং ও দেশে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের সহায়তা, নিজস্ব প্রতিষ্ঠানে কর্মসংস্থানে একচ্ছ অগ্রাধিকার, হতাহত ও অসুস্থ নেতাকর্মীদের চিকিৎসা ও আইনি সহায়তা, পারিবারিক সহ আর্থিক নিরাপত্তার দায়িত্ব নেওয়া, এমন বহু প্রাসঙ্গিক কারণে আমাদের নেতাকর্মীরা সেখানে নিদারুণ কষ্ট হতাশায় ভোগে। তাদের নেতাকর্মীরা সেটা দলীয় সহায়তার দরুন মানসিক জোর পায়। ৭১-এর ভূমিকা সহ বহুবিধ বিতর্ক সমালোচনা থাকলেও তাদের আদর্শে বিশ্বাসীদের দায়িত্ব নেওয়ার আপ্রাণ প্রচেষ্টার জন্য তারা অনুকরণীয় প্রশংসার দাবিদার। আওয়ামী লীগ নেতৃত্বের উদ্দেশ্যে সাবেক এই ছাত্রলীগ নেতা বলেন, বর্তমান সংকট আওয়ামী লীগের নীতি নির্ধারণী শীর্ষ নেতৃত্বের শিববুদ্ধি ও অনুধাবন শক্তি জাগ্রত হোক। চেষ্টা করছে ভারত, কিন্তু প্রযুক্তির যুগে তারা সফল হতে পারছে না।
বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার 7 ডিসেম্বর বেলা 11:30টার দিকে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ছাত্র আন্দোলন আহত ব্যক্তিদের খোঁজ খবর নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, পালিয়ে যাওয়া স্বৈরাচারের জন্য মায়া কান্না করছে পার্শ্ববর্তী দেশের রাজনীতিবিদরা, নীতি নির্ধারকরা এবং আরও অনেকেই, বিশেষ করে আত্মা বিক্রিকারী মিডিয়ার লোকজনেরা। বাংলাদেশে নাকি হিন্দুদের বাড়ি পোড়ানো হচ্ছে, হিন্দুদের পুড়িয়ে মারা হচ্ছে, এ ধরনের ডাহা অসত্য মিথ্যার বেড়াজাল নির্মাণ করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু প্রযুক্তির যুগে তারা সফল হতে পারছে না, তাই এখন হিংসা প্রতিহিংসার জ্বালায় প্রতিদিন অপপ্রচার চালিয়ে যাচ্ছে তারা। যে ভারতকে আমরা সাংবিধানিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে জানতাম, অনেক জ্ঞানী গুণী মানুষের দেশ হিসাবে জানতাম, সেই দেশটিকে এখন মনে হচ্ছে সেখানে হিংস্র ঘাতক এবং প্রচণ্ড রক্তপিপাসু মানুষেরা বাস করে। পার্শ্ববর্তী দেশের কঠোর সমালোচনা করে বিএনপির এই মুখপাত্র বলেন, ওরা ভারত এত দূর গেছে, আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতার যে পতাকা, সেই পতাকা ছিঁড়ে ফেলেছে। করতে যায় তাহলে কিন্তু তারা সরকার হতে পারবে না, এজন্য তারা এটা বুদ্ধিমানী কাজ করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন, দেশকে পুনর্গঠন করতে হলে বিএনপি একা পারবে না, সবাইকে সঙ্গে নিয়ে এজন্য কাজ করতে হবে। তাই আমরা জাতীয় সরকারের কথা বলছি, আন্দোলনরত সেই দলগুলো ছিলাম, একসঙ্গে আমরা আন্দোলন করছি। আমরা চাই সব দলকে নিয়ে এমন একটি সরকার গঠন করতে যাতে মানুষ তাদের মতামত রাখতে এবং সবাই মিলে কাজ করতে পারবে। রোববার 8 ডিসেম্বর বিকেলে রংপুর রাষ্ট্র সংস্কারের বিএনপি 31 দফা সংক্রান্ত এক কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা জনসম্পৃক্তি বিষয়ক ও কর্মশালার আয়োজন করে বিএনপি প্রশিক্ষণ বিষয় কমিটি। প্রিয় দর্শক শ্রোতা, তো এখানে তারেক রহমানের এই মন্তব্য আপনারা কোন দিক ঘিরে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। এবং তারেক রহমান যে সব দলকে নিয়ে আবারও সরকার গঠন করতে চায়, কিন্তু কেন তিনি সব দলকে নিয়ে সরকার গঠন করতে চাচ্ছে